আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলে না মিস অরা? ও সরি, মিসেস অরা। আজ যে তোমাকে বোঝাবো তেজরিন খান আরিশের দিকে আঙুল তোলা শাস্তি কতটা ভয়ানক হতে পারে। সামনে দাঁড়িয়ে থাকা শুভ্র পাঞ্জাবি পরিহিত বরের মুখে এমন কথা শুনে শুকনো ঢোক গিলল অরা। পুরো নাম অরা মেহেরিন। আরিশ পাঞ্জাবির বোতাম খুলে বিছানার দিকে এগোতে লাগলো দেখে ফুঁপিয়ে কেঁদে উঠল মেয়েটা। প্লিজ এমন করবেন না। সম্পর্কে আপনি আমার খালাতো ভাই হন। খালাতো ভাই? হুম, এসব বাজে কথা বাদ দাও। আমার কোনো বোন নেই, মা নেই, খালা নেই, কেউ নেই। এসব সম্পর্কের ফালতু তকমা দিও না আমাকে। নাও ইউ আর মাই ওয়াইফ। এটা ভালোবেসে বিয়ে নয়, এটা তোমার দেয়া অপমানের শাস্তি। গট ইট? আরিশের কথায় কেঁপে উঠল ওরা। ছোট থেকে আরিশের সাথে কখনো তেমন দেখা হয়নি। মায়ের মুখে শুধু শুনেছিল তার একজন খালাতো ভাই আছে, এতটুকুই। কিন্তু সেই মানুষটাকে যে স্বামী হিসেবে আজ এভাবে দেখতে হবে ভুলেও কল্পনা করেনি সে। আমার ভুল হয়েছে ভাইয়া, কতবার ক্ষমা চেলে বিষয়টা ভুলে যাবেন। ভরা মজলিসে আমার পুরুষত্ব নিয়ে ঠাট্টা করার সময় এই কথা মনে ছিল না? এই তেজরিন খান আরিশকে নিয়ে হাসি ঠাট্টা করার পরিণাম তোমাকে ভুগতে হবে মেয়ে। না আবরান ভাইয়া প্লিজ, এই নামে কেন ডাকলে আমাকে? তোমার সাহস হয় কিভাবে? তোমাকে শাস্তি পেতে হবে। ওরা কি বলবে বুঝতে পারছে না। হুট করে নামটা না বললেও পারত সে। লোকটাকে এমনিতেই কেমন হিংস্র লাগছিল, তার মধ্যে এই নামে ডাকার ফলে আরো ভয়ানক হয়ে উঠল। আরিশ ওরার সাথে জোরাজুরি শুরু করেছে, একেবারে হিংস্র পশুর মতো আচরণ করছে। ওরার ছোট দেহখানি ধীরে ধীরে আরিশের সুটাম দেহের নিচে চাপা পড়তে লাগলো। ওরা গলাকাটা মুরগির মতো ছটফট করছে কেবল। আরিশের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, আরিশের চোখে কোনো মায়াদয়া নেই, আছে কেবল ক্রোধের অনল। গভীর রাত, বিছানায় জড়সড় হয়ে শুয়ে আছে বিধ্বস্ত ওরা। চুলগুলো এলোমেলো হয়ে গেছে, চোখের কাজল লেপটে গালের সাথে মিশে বিশ্রী লাগছে তাকে। ঠোঁটে অনেকগুলো ছোট ছোট ক্ষতে সৃষ্টি হয়েছে। সাদা রঙের বিছানার চাদরে লাল রঙের ছোপ ছোপ দাগ লেগেছে। ওয়াশরুম থেকে পানি পড়ার আওয়াজ আসছিল এতক্ষণ। আরিশ গোসল সেরে বের হয়েছে মাত্র। পরনে তার সাদা তোয়ালে কেবল। ভেজা চুল হাত দিয়ে নাড়াচাড়া করতে করতে ওয়ার্ড্রোবের দিকে এগোলো সে। 32 বছর বয়সী আরিশ দেখতে সুদর্শন, বেশ পরিপাটি। ছোট থেকে চাচার কাছে বড় হয়েছে সে। চাচা মারা যাওয়ার পর কাজী তার নিত্যসঙ্গী। জামা কাপড় পরা শেষে বিছানার দিকে তাকাতেই কিছুটা অবাক হলো আরিশ। চোখ বন্ধ করে শুয়ে আছে ওরা, তবে ঘুমিয়েছে কিনা বোঝা যাচ্ছে না। শরীরের দিকে নজর পড়তে আরিশ খেয়াল করল ওরা দেখতে এতটুকু, একেবারে হামিং বার্ডের মতোই। তার চেয়ে বড় কথা, শেষে কিনে এতটুকু মেয়েকে বিয়ে করল আরিশ। কত আর হবে বয়স? খুব বেশি হলে 19, তাও মনে হচ্ছে না আরিশের। সে যাই হোক, বয়স যতই হোক না কেন, মেয়েটা অকালপক্ক। আরিশ দীর্ঘশ্বাস ছাড়ল। রুম থেকে বেরিয়ে সোজা ব্যালকনিতে গিয়ে বেতের চেয়ারে বসল। আপাতত সিগারেট খেতে হবে তার, নিকোটিন ছাড়া নিজেকে শান্ত করতে পারবে না আরিশ। শরীরের যন্ত্রণা উপেক্ষা করে প্যাঁচানো শাড়িটা ঠিকমতো শরীরে জড়িয়ে নিল ওরা। ওয়াশরুমে যেতে হবে তাকে, কিন্তু পেটের ব্যথায় পাও যেন অবশ হয়ে গেছে। একটু আগে ঘটে যাওয়া অমানসিক অত্যাচারের কথা মনে পড়তেই নিঃশব্দে কাঁদতে লাগলো মেয়েটা। মা তো বলেছিল আরিশ ভালো ছেলে, একটু আদ্রু রাগী হলেও ওর মনটা ভালো। এই বুঝি ভালো ছেলের নমুনা? খারাপের চেয়েও খারাপ লোকটা, ঠিক একটা জঙ্গলি পশু। ওরার কান্না থামে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে ওয়াশরুমের দিকে এগোতে থাকে। সেদিন এই লোকটার বিষয় ঠাট্টা করে কত বড় ভুল করেছিল আজ হারে হারে টের পেয়েছে ওরা। বুধবার বিকাল প্রায় 4টা ছুঁই ছুঁই। ওরার বাবার অফিসে জরুরি মিটিং থাকায় দুপুরে বাসায় যেতে পারেননি। বারবার কল করেও বাবার সঙ্গে কথা বলতে পারেনি ওরা। সেজন্য আজ অফিসেই চলে এসেছে মেয়েটা, সাথে ওর কয়েকজন বান্ধবীও আছে। মূলত বাবার থেকে সিনেমা দেখতে যাওয়ার অনুমতি নেওয়ার জন্যই এতটা উদ্গ্রীব হয়ে আছে ওরা। হুট করে বন্ধুরা জানালো মুভি দেখতে যাবে, কিন্তু ওরার যখন তখন বাসা থেকে বেরোনোর অনুমতি নেই। বলতে গেলে খুব রক্ষণশীল মানুষ ওরার বাবা সোলাইমান মল্লিক। হলরুমে সকল কর্মচারীদের নিয়ে মিটিং চলছে। ওরা কোনো মতে গার্ডকে ঘোল খাইয়ে হলরুমে প্রবেশ করে এক কোনায় দলবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে।
এর আগে কখনো বাবার অফিসে আসা হয়নি তার। বছর দুয়েক আগে এই অফিসে কাজ করেছেন সোলাইমান মল্লিক। কিরে ওরা, আঙ্কেলকে তো কোথাও দেখতে পাচ্ছি না। শারমিলার কথায় আশেপাশে নজর বুলিয়ে নিল ওরা। ওই যে দূরে বসে আছে তার বাবা। ওই যে বাবা, একটু অপেক্ষা কর, আগে আমাকে দেখুক, তারপর নিশ্চয়ই আসবেন। নিঝুম হুট করে ওরাকে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো, তোর কাজিনের অফিস এটা? হ্যাঁ, তাই তো জানি, যদিও আমি কখনো দেখিনি ওনাকে। কেমন কথা, তোর কাজিন আর তুই দেখিসনি? আরে নানান কাহিনী, পারিবারিক সমস্যা, তোরা বুঝবি না। ও, নিঝুম বিরস মুখে বলল। শর্মিলা বেশ আগ্রহী হয়ে শুধালো, বিয়ে করেছেন উনি? না রে, বয়স তো কম হলো না, বিয়ে কেন করে না কে জানে। কত রে? 30-32 হবে হয়তো। কি? শর্মিলার রিয়াকশন দেখে ওরা ও নিঝুম দুজনেই হেসে উঠল। মনে হয় মেশিন ঠিক নেই, সমস্যা, সেজন্য এখনো বিয়ে করেননি। ওরা কথাটা বলে হাসতে লাগলো। ঠিক সেই মুহূর্তে ওদের পাশ দিয়ে স্টেজের দিকে যাচ্ছিল তেজরিন খান আরিশ। অচেনা মেয়ের মুখে এমন কথা শুনে মস্তিষ্কে আগুন জ্বলছে তার। কিন্তু আরিশ তৎক্ষণাৎ কিছু না বলে নিজের কাজের দিকে এগোলো। কিন্তু ওরা তখনও জানতো না তার সামনে কি অপেক্ষা করছে। পরবর্তীতে আরিশ ঠিক খুঁজে বের করে ওরাকে, সোলাইমান মল্লিক এবং রোকসানা মল্লিকের বড় মেয়ে ওরা, অর্থাৎ তারই আপন খালার মেয়ে। আরিশ প্রথমে ভালো মতো বিয়ের প্রস্তাব রাখে, কিন্তু সোলাইমান এতটুকু মেয়েকে বিয়ে দিতে অসম্মতি জানান। তারপরে আরিশের বিশ্রী রূপটা দেখতে পান তারা। সোলাইমান মল্লিকের চাকরি খেয়ে মানসম্মানের ভয় দেখিয়ে ওরার সাথে বিয়ে দেওয়ার জন্য মল্লিক পরিবারকে এক প্রকার বাধ্য করে আরিশ। রোকসানা না করতে পারেননি। আরিশের অতীত জানেন তিনি। ছেলেটা বাইরে যতই অহংকারী ও জেদি হোক, মনটা ভালো, এই আশা রেখে মেয়েকে আরিশের সাথে বিয়ে দেন তিনি। সকাল হয়েছে, সূর্যের প্রথম রশ্মি ধীরে ধীরে আকাশে ছড়াচ্ছে। ভোরের আলো ফুটতে ব্যস্ত শহরের ব্যস্ততা শুরু হয়ে গেছে। চারিদিকে যান্ত্রিক আওয়াজ। ওরা চোখ খুলে দেখে বাইরের আলো তার ঘরের জানালা দিয়ে ঢুকে আসছে। শোয়া থেকে ধীরে ধীরে উঠে বসল সে। শরীরের ব্যথা আগের চেয়ে কিছুটা কমলেও তার মনে গভীর একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। বাইরের পরিবেশে স্নিগ্ধতা, কিন্তু ওরার মনে এক ধরনের অস্থিরতা ভর করেছে। লোকটা তো রুমে নেই, রাতেই ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। আর কি ফেরেনি? কোথায় গেল? আবার যদি না ফিরলেই ভালো। তপ্ত নিঃশ্বাস ফেলল ওরা। ঠোঁট জ্বলছে, শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ব্যথা। গুড মর্নিং হামিংবার্ড। আচমকা আরিশের কণ্ঠস্বর শুনে ভয়ে জড়সড় হয়ে আসলো ওরা। আরিশ কেয়ারটেকার জলিলকে নাস্তার প্লেট বিছানার একপাশে রাখতে বলে তাকে রুম থেকে চলে যেতে বলল। জলিলও মালিকের কথা মতো খাবার রেখে দ্রুত স্থান ত্যাগ করেছে। ওরা আরিশকে ঠিক বুঝতে পারছে না, রাতে যে ভয়ঙ্কর রূপ দেখালো আর সকাল হতে এত মিষ্টি কথা, ব্যাপারটা হজম হচ্ছে না ওরা। আরিশ ওরাকে আপাদমস্তক দেখছে। ওরা মেহরিন নামের থেকে হামিংবার্ড নামটাই সে মেয়ের জন্য পারফেক্ট। তাছাড়া তেজরিন খান আরিশ তার স্ত্রীকে এমন নামেই ডাকবে যে নামে অন্য কেউ কখনো তাকে ডাকেনি, এমন নাম। কি হলো, চুপ করে আসছে কেন? কথার জবাব দাও। আরিশের মৃদু ধমকে ভয় পেল ওরা। আরিশ এর মধ্যে বিছানার একপাশে বসেছে। পরনে তার কালো রঙের শার্ট, জিন্সের প্যান্ট। সবকিছু স্বাভাবিক থাকলে হয়তো ওরা তার সুদর্শন বরের প্রেমে হাবুডুবু খেত এখন। গুড মর্নিং। আরিশ হাসল, ঠিক যেন শয়তানি হাসি। ওরা বুঝতে পারছে না লোকটা কি অসুস্থ নাকি অতিরিক্ত রাগী বলে এমন মনে হয়। রাগ না হয় স্বাভাবিক, কিন্তু জলিলের দিকে তাকিয়েছিলে কেন হামিংবার্ড? জলিল জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আসছে ওরা। আরিশ অদ্ভুতভাবে হেসে ফের বলল, যে ছেলেটা নাস্তা রেখে গেল ওর নামই জলিল। এবার বুঝতে পেরেছে ওরা। কিন্তু জলিলের দিকে কেন তাকিয়েছিলে? এটা আবার কেমন কথা? রুমে কেউ এলে একবার তো সবাই তাকায়, স্বাভাবিক। এমনি রুমে কে এসেছিল দেখার জন্য। চুপ। পরপুরুষের দিকে চোখ তুলে তাকালেও শেষ করে ফেলব। না টাকা পয়সার অভাব থাকবে আর না সেক্সের। নারীরা তো এগুলোই চায়, তাই না হামিংবার্ড? আরিশের অসংলগ্ন কথাবার্তা ভীষণ খারাপ লাগছে ওরার। ঘৃণের চোখ মুখ কুঁচকে ফেলেছে সে। লোকটার মন মানসিকতা এত নিচ। তবে লোকটাকে বাইরে থেকে যেমন পরিপাটি মনে হয়,
ভেতর থেকে অন্যরকম, এলোমেলো, মনে হয় স্বাভাবিক না। ওরার নীরবতা আরিশকে ভাবাচ্ছে, তার বউ কি জলিলের কথা ভাবছে? মুহূর্তে মাথা গরম হয়ে গেল তার। ওরার কাঁধে হাত রাখল সে। কি কথা বলছো না কেন? ওর কথা ভাবছো ঠিক না? না ভাইয়া। ওরা কাঁধে ব্যথা পাচ্ছে, ভয়ে ভয়ে তবু উত্তর দিল সে। চুপ, কিসের ভাইয়া? আর একবার ভাই বলে ডাকলে ফোন করে ফেলবো। আর হ্যাঁ, আজকের পর অন্য কোনো ছেলের দিকে তাকাতেও ভুলে যাবে তুমি। ওরা ভয়ে কাঁদছে, ওর ছোট্ট দেহখানি ভয়ে থরথর করে কাঁপছে। আরিশ কথা বলতে বলতে নিজের শরীরের শার্ট বিছানায় ছিঁড়ে ফেলল। ওরা ভালো করে বুঝতে পারছে তার সাথে কি হতে চলেছে, তাই প্রাণপণে আরিশের কাছে হাত জোর করে বলতে লাগলো, প্লিজ এসব করবেন না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর কারোর দিকে তাকাবো না। আরিশ এবার থুতনি চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বলল, কষ্ট হয়? ঠিকমতো দিলে কষ্ট হয়, আর না দিলে পরপুরুষের কাছে যাস তোরা। তোদের নারী জাতিকে ঘৃণা করি আমি, তোরা মা নামের কলঙ্ক। আরিশের কোনো কথার আগামাথা বুঝতে পারছে না ওরা, আর না তো এই মুহূর্তে বুঝতে চাচ্ছে। আরিশের চোখ লাল হয়ে গেছে। ওরা শরীর থেকে সবটুকু পোশাক খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলল সে। আমার সাথে এমন কেন করছেন? কি করেছি আমি? মেশিনের সমস্যা কে জানি বলেছিল। ক্রুর হাসল আরিশ। ওরা নিরুপায়। আরিশের দুই হাতের নিচে নিজের হাত চাপা পড়ে গেছে ওর। ঠোঁটের ক্ষতে আবারও কামড় দেয়াতে চিৎকার করতে যাচ্ছে মেয়েটা, কিন্তু আরিশ তার ঠোঁট দিয়ে সে আওয়াজ বন্ধ করে রাখছে। ঠোঁট থেকে গলা, গলা থেকে বুক, সব জায়গায় আরিশের দাঁতের দাগ বসে গেছে। ওরার দু চোখ বেয়ে জল পড়ছে কেবল, মনে হচ্ছে নরক যন্ত্রণা ভোগ করছে সে। আরিশ ওরার দু পায়ের মাঝখানে বসলো। ওরার দু চোখ বড় বড় হয়ে গেছে। গত রাতের মতো আবারও তেমন কিছু হলে সইতে পারবে তো? দিস ইজ টু মাচ ফর ইউ হামিংবার্ড, শুড আই গিভ ইট টু ইউ? অফকোর্স আই উইল। আরিশ অনুমতি চাইল নাকি নিজের ইচ্ছের কথা বলল জানে না ওরা। কাঁদো কাঁদো গলায় বলল সে, দয়া করুন আমি মরে যাব। আরিশ বিশ্রীভাবে হাসে। ওরার চোখের জলে তার কিছু যায় আসে না, কিন্তু হঠাৎ ফোনের রিংটোনের আওয়াজে নড়ে চড়ে উঠল সে। জরুরি কল আসার কথা ছিল। আরিশ ওরাকে ওভাবে রেখে বিছানা থেকে নেমে ফোন হাতে নিল। হ্যাঁ, জরুরি কল। রিসিভ করে কথা বলল সে। ওরা কোনো মতে বিছানার চাদর মুড়ি দিয়ে ভয়ে চুপচাপ তাকিয়ে আছে কেবল। জরুরি কল? কাজ আছে আমার, ঠিক মতো খেয়ে নিও। তামান্না আছে বাসায়, তোমার দেখাশোনা করবে। কথা বলতে বলতে পোশাক পরে নিল লোকটা। ওরা গোপনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরিশ আর কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল। আরিশ চলে যেতেই দ্রুত পোশাক পরে নেয় সে। মা যে তাকে জাহান্নামে পাঠিয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই ওরার, কিন্তু প্রশ্ন হলো জেনে শুনে এমন ছেলের সাথে কেন বিয়ে দিলেন রোকসানা? ওরা ভেবে পায় না। বারান্দার গ্রিলে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন সোলাইমান মল্লিক। বাইরে কত শত গাড়ি নিজেদের মতো ছুটে চলেছে। কাল থেকে আবার অফিস, আজ ছুটি, সেজন্য বাড়িতে বসে আছেন তিনি। কি হয়েছে তোমার? এখনো রাগ করে আছো? রোকসানা মল্লিকের কথায় কোনো ভাবান্তর হলো না সোলাইমান মল্লিকের। স্বাভাবিকভাবে উত্তর দিল, কিসের রাগ? আর কি হবে রোকসানা? আমি জানি আরিশের সাথে ওরার বিয়েটা তুমি মন থেকে মানতে পারোনি এখনও। ম্লান মুখে বললেন রোকসানা, কিন্তু সোলাইমানের কাছে এসব কথার কোনো মূল্য নেই। জেনে শুনে কারো পছন্দ অপছন্দের দাম না দিতে পারে সেসব জিজ্ঞেস করে কিসের জন্য? যখন বিয়েটা হয়েই গেছে এসব বলে লাভ কি? না মানলে তো কারো কিছু যায় আসে না। তোমার মেয়ে, তুমি তার সাথে যা ইচ্ছে তাই করেছ। এভাবে বলো না, ওরা তোমারও মেয়ে। আমার মেয়ে হলে কখনো এভাবে বিয়ে দিতে পারতে না তুমি। সুলাইমান কেমন করে যেন হাসলেন। বিয়েটা রোকসানা সহ্য করতে পারছে না। তার স্বামী বড্ড ভালো মানুষ, অথচ আজ এভাবে কষ্ট পাচ্ছেন তিনি। বিষয়টা স্ত্রী হিসেবে রোকসানার নিকট সত্যি বড় যন্ত্রণার। আরিশ তো পর্ণা বলো আমারই বোনের ছেলে। হ্যাঁ, তোমারই বোনের ছেলে। সেই ছেলে যে একজন মানসিক রোগী। বাইরে থেকে সে যথেষ্ট ভালো মানুষ হলেও মাঝে মধ্যে তার অসুস্থতার কথা অফিসে কানাঘুষে শোনা যায় রোকসানা। ছেলেটার মাথায় ঠিক নেই। আর এসবের জন্য দায়ী তোমার বোন, কেবলমাত্র তোমার বোন। আর আজ ওরাকে আরিশের সাথে বিয়ে দিয়ে সেই দায় এড়াতে চাইছো তুমি? এসব তুমি কি বলছো?
আরিশ অসুস্থ না। আপুর সব কাজকর্মে মানসিকভাবে ভেঙে পড়েছিল ছেলেটা, কিন্তু অসুস্থ নয়। তাছাড়া অরার মা আমি, জেনে শুনে ওর ক্ষতি করতে পারি না আমি। সোলাইমান মল্লিক চুপ করে গেলেন এবার। সত্যি তো, রোকসানা অরার মা। সোলাইমান মল্লিক অরার জন্মদাতা পিতা নন, তবে ছোট থেকে কম আদর স্নেহ করেননি তিনি। অরার বাবার অকাল মৃত্যুর পর রোকসানাকে সমাজের কুনজর থেকে রক্ষা করতে ভালোবেসে নিজের ঘরের বউ করেছিলেন সাইদ। আমাকে একা ছেড়ে দাও রোকসানা। দীর্ঘশ্বাস ছাড়ল অরার মা, মৃদু হেসে বলল, ঠিক আছে। নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন রোকসানা। আসলে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য সময় দরকার। অরার নিথর শরীরটা বিছানায় পড়ে আছে, গায়ের ওপর পাতলা চাদর দেওয়া থাকলেও কাঁপছেও। শরীরের ভেতর যেন শীত আর আগুন একসঙ্গে লড়াই করছে। কপালে ঠিক মাঝখানে জ্বরের তীব্রতা জমাট বেঁধেছে। তামান্না হাত রাখতে যেন তাপের ধাক্কায় পুড়ে যাওয়ার উপক্রম হলো। মেয়েটা ঘেমে গেছে, তবুও সারা শরীর হিমশীতল লাগছে। তার ঠোঁট শুকিয়ে ফেটে গেছে, নিঃশ্বাস ভারী, বুক ওঠানামা করছে অনিয়মিত ছন্দে। অচেতনভাবেই কপট গঙ্গানি বেরিয়ে আসছে ঠোঁটের ফাঁক দিয়ে। মাঝে মাঝে কিছু অস্পষ্ট শব্দ বেরিয়ে উঠছে, যেন তীব্র ঘোরের মধ্যে কাউকে ডাকার চেষ্টা করছে। আবার মুহূর্তের মধ্যে শব্দগুলো মিলিয়ে যাচ্ছে নিস্তব্ধতার মাঝে। তামান্নার হাত কাঁপছে। একবার ভাবলো ঠান্ডা পানি এনে মাথায় দেয়, আবার মনে হলো ঔষধ ছাড়া হবে না। ফোনটা হাতে নিয়েও দ্বিধায় পড়ল, আরিশকে ফোন করবে কিনা। অফিসে থাকাকালীন সময় বিরক্ত করা অপছন্দ করে সে, কিন্তু এখন কল না করলে যদি কিছু হয়। জ্বরটা নর্মাল না, শরীর এতটা নিস্তেজ দেখাচ্ছে যে মনে হচ্ছে এই বুঝি আর নিঃশ্বাস নেবে না। দোটানায় পড়ে গেছে তামান্না। মেয়েটার বয়সও খুব বেশি নয়, সবে 21। অভাবের তাড়নায় লোকের বাসায় কাজ করতো আগে, কিন্তু বেশিরভাগ বাড়িতেই যৌন হয়রানির শিকার হতে হয় বলে রাগে দুঃখে একদিন আত্মহত্যা করতে গিয়েছিল তামান্না। কিন্তু আরিশ তাকে বাঁচায় এবং নিজের বাড়িতে কাজের ব্যবস্থা করে দেয়। গ্রীষ্মের দুপুর, শহর যেন উত্তপ্ত কড়াইয়ের মতো দগদগে। ফুটপাতে গাছের ছায়া ছোট হয়ে এসেছে, পাতাগুলো নিস্তব্ধ, নড়ারও শক্তি নেই। মানুষজন ছাতা মাথায় বা গামছা দিয়ে ঘাম মুছতে মুছতে হাঁটছে। রাস্তার ধারে ঠেলা গাড়িতে রাখা তরমুজের টুকরোগুলো যেন তৃষ্ণার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে, আর তালের শ্বাসও বিক্রেতার হাঁকডাকের সঙ্গে তাল মিলিয়ে ক্রেতা টানছে। ক্লান্ত শহর একটু শান্তির আশায় ছাঁ খোঁজে। বাস স্ট্যান্ডে অপেক্ষমান যাত্রীরা হাত পাখা দিয়ে বাতাস করার চেষ্টা করছে। দোকানিরা পানির বোতল ঠান্ডা রাখতে বারবার বরফ দিচ্ছে। ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা বাস আর রিকশার চাকার নিচে পিচ গলতে চায় যেন। বিল্ডিংয়ের উঁচু গাছের জানালাগুলোয় সূর্যের আলো প্রতিফলিত হয়ে চকচক করছে। কোথাও একটা চিল চক্কাকারে ঘুরছে, যেন উত্তাপের মধ্যে নিজের অস্তিত্বের জানান দিচ্ছে। স্কুল ছুটির পর বাচ্চারা দ্রুত বাড়ির দিকে ছুটছে। কেউ কেউ রাস্তার পাশে আইসক্রিম হাতে নিয়ে চুষে খাচ্ছে। শহরের অলিতে গলিতে দুপুরের এই অসহ্য গরমের সঙ্গে যেন একটা নিস্তব্ধতা মিশে আছে। এর মাঝে দূরে কোথাও একটা ফ্যানের কর্কশ ঘোরার শব্দ শোনা যাচ্ছে, অথবা হঠাৎ কোনো গাড়ির হর্ন সেই নিস্তব্ধতাকে খানিকটা ভেঙে দেয়। শহর হাঁসফাঁস করছে, বৃষ্টি চাই, একটু স্বস্তি চাই, কিন্তু বৃষ্টি কবে হবে কেউ জানে না, না শহর আর নেই শহরের লোকজন। মাত্র মিটিং শেষ করে নিজের কেবিনে এলো আরিশ। লোকটা জানালার পাশে দাঁড়ালো। বাইরের উত্তপ্ত শহর, কাঁচের জানালায় সূর্যের আলো প্রতিফলিত হয়ে চোখে লাগছে তার। কিন্তু আরিশের মন অন্য কোথাও, কিছু ভালো লাগছে না। অরার কথা ভাবছে, মেয়েটা এত ভীতু কেন? কোনো টু শব্দ করে না, ভীষণ ভয় পায় কেবল। অরার মাও নিশ্চয়ই এমন নরম মানুষ, তাহলে অরার খালা অর্থাৎ আরিশের মা এমন ছিলেন কেন? আরিশ শুকনো ঢোক গিলল। আজও মনে পড়ে সেসব দিনের কথা। অস্থির লাগছে ওর, বাড়ি ফিরতে হবে। সে চোখ বন্ধ করল। অদ্ভুতভাবে অরার মুখটা মনে পড়ে গেল। ছোট্ট পাখির মতো চঞ্চল, অথচ যেন ভেতরে ভেতরে আতঙ্কে গুটিয়ে থাকা। ও কি ঠিক আছে? নিজেকে প্রশ্ন করল আরিশ। নিজের ভাবনায় অবাক হলো। অরার বিষয় নিয়ে ওর এত কিছু যায় আসে না। ধীর পায়ে চেয়ারে এসে বসল আরিশ। বিয়ে হওয়ার পর ওরার সাথে একটু বেশি রাগারাগি করা হয়েছে। ছোট মেয়ে, শরীরও নিশ্চয়ই এতটা নিতে পারেনি। খারাপ লাগছে আরিশের। মাঝে মধ্যে কী যে হয় নিজেও বুঝতে পারে না। পকেট থেকে ফোন বের করলো, আবার দেখে রেখে দিল। তামান্না নিশ্চয়ই দেখছে ওকে।
হয়তো খুব বেশি অসুবিধা হয়নি। আর আমি যদি এখন ফোন করি সেটা কি ভালো হবে? গলা খাকারি দিয়ে নড়েচড়ে উঠল আরিশ। ওই মেয়েটাকে নিয়ে এত ভাবার কিছু নেই। মেয়েদের বেশি ভালোবাসলে ফাঁকি দিয়ে চলে যায়। আরিশ কিছুতেই তার নিজ স্ত্রীকে ছাড়তে প্রস্তুত না। ভালোবাসা না থাকলেও ওরাকে তার সাথে থাকতেই হবে। এরকম আরও নানান রকম কথা ভাবতে ভাবতে অফিস থেকে বেরিয়ে গেল আরিশ। মা, আপু কল রিসিভ করেছে। নয়নার কথায় দীর্ঘশ্বাস ছাড়লেন রোকসানা। নয়না অরার ছোট বোন, ক্লাস 8-এ পড়ে এবার। না রে, শ্বশুরবাড়ি যাওয়া সত্ত্বে একবারও কল দেয়নি ওরা, এমনকি কল রিসিভ পর্যন্ত করেনি। আরিশকে কল দিলাম, তাও ধরেনি। রোকসানা মল্লিক ওরাকে নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন। ওরা চঞ্চল স্বভাবের মেয়ে, তবে ভীতু। চুরুই পাখির মতো উড়ে বেড়াতে পছন্দ করে মেয়েটা। বন্ধ ঘরে এক মুহূর্ত থাকতে পারে না। নয়না মাকে কিছু বলতে পারছে না। সত্যি বলতে নয়নার এ বিয়েতে মত ছিল না। আরিশের এমন জেদ, অহংকার খুব খারাপ লেগেছে ওর। আমি কি কাল একবার আপুর সাথে দেখা করতে যাব? বেশি দূর তো না। না, আমি আরিশের সাথে কথা বলার চেষ্টা করব। না পারলে আমি নিজেই যাব। তোকে যেতে হবে না। এই বয়সে এত সাহস ভালো না। একা একা সব জায়গায় যেতে চাও বন্ধ করো। মায়ের বকাঝকা খেয়ে চুপ করে রইল নয়না। ঘরের ছোট সদস্য হলে এই একটা অসুবিধা, কেউ কোনো কথার গুরুত্ব দেয় না। মনে মনে এসব ভেবে নিজের ঘরের দিকে এগোলো মেয়েটা। নয়না জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। মায়ের কথাগুলো এখনো কানে বাজছে। এই বয়সে এত সাহস এলো না। একা একা সব জায়গায় যেতে যাওয়া বন্ধ করো। এই বয়সে এত সাহস ভালো না। একা একা সব জায়গায় যেতে চাও বন্ধ করো। মা বুঝতে চান না, কিন্তু ওরার জন্য ভয় হচ্ছে তার। আপু এমন মানুষ না যে নিজের পরিবার ছেড়ে ভুলে যাবে। একবার হলেও ফোন দেয়নি কেন? এমনকি মায়ের ফোনও রিসিভ করেনি। ও কি ইচ্ছে করে কথা বলছে না, নাকি কথা বলার সুযোগ পাচ্ছে না? নয়নার গলা শুকিয়ে এলো। মনে মনে আরিশকে ভয় পায় সে। তার চোখের দৃষ্টি, কথা বলার ভঙ্গি, সব কিছুতেই কেমন একটা চাপা কঠোরতা। নয়না জানে ওরা কখনো জোর করে কিছু মেনে নেয়নি। তাহলে এ বিয়ে মেনে নিল কেন? কিসের জন্য? অবশ্য ওরা আরিশের কর্মকাণ্ডের কথা জানতই না। সোলাইমান মল্লিকের চাকরি নষ্ট করা, অপমান জরা, এসবও কিছু জানতই না। কি জানি, হয়তো ভালো আছে, হয়তো বেশি ভাবছি। কিন্তু যদি না থাকে? নয়না নিজের সাথে কথা বলে যাচ্ছে। রোকসানা বলেছে সে যাবে না, কিন্তু নয়নার মনে হচ্ছে যেতেই হবে। নিজে চোখে না দেখলে শান্তি পাবে না। যদি ওরা সত্যি সাহায্য দরকার হয়, আমি কি কাল ওর কাছে যাব? নিজের মনেই প্রশ্ন করল নয়না। তারপর হালকা মাথা নাড়ল। যেতে হবে, যেভাবেই হোক। দেখতে হবে ওরা আপি ঠিক আছে কি না। কলিং বেলের শব্দে হুড়মুড়িয়ে দৌড়ে এলো তামান্না। দরজা খুলে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরিশ বিষয়টা খেয়াল করে শুধালো, কি হয়েছে? ভাবির খুব জ্বর এসেছে ভাইয়া। কোনো হুঁশ নেই দুপুর থেকে। আরিশের বুকের ভেতর হালকা ধাক্কা লাগলো। হাতের আঙুল মুঠো হলো। আর ভাবতে পারল না কিছু। তার অত্যাচারের জন্যই যে হামিং বার্ডের এই হাল, সেটা ভালো করে বুঝতে পারছে। তামান্নাকে কিছু না বলে বেডরুমের দিকে দৌড়ালো আরিশ। বেচারি তামান্না ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল। আরিশকে কখনো এত উতলা হতে দেখেনি তামান্না। ভালোবেসে হোক কিংবা অধিকারের জন্য হোক, ওরাকে নিয়ে চিন্তিত আরিশ, এটুকু ভালো করে বুঝতে পেরেছে তামান্না। রুমে ঢুকে বিছানার দিকে দৃষ্টিপাত করলো আরিশ। বিছানার এক কোনায় জড়সড় হয়ে শুয়ে আছে তার ছোট্ট পাখিটা। আরিশ এগিয়ে গেল বিছানার দিকে। ওর চোখ মুখ কেমন অচেনা লাগছে। একদিনের অসুস্থতায় কি হাল হয়েছে মেয়েটার। আরিশ ওর কপালে হাত রেখে জ্বরের তীব্রতা বুঝতে চেষ্টা করল। জ্বর মারাত্মক। পকেট থেকে ফোন বের করে ডাক্তারকে কল দিয়ে কথা বলা শেষে ওরার পাশে বসলো। এর মধ্যে তামান্না রুমে এসে উপস্থিত হয়েছে। তামান্না, তোকে বাসায় রেখেছি কি করতে? আতকে উঠল মেয়েটা। আরিশ রেগে গেছে। তামান্না কাঁদো কাঁদো গলায় বলল, কাজের মধ্যে কল করলে যদি রেগে আমাকে বাসা থেকে বের করে দেন। সেই ভয়ে কল করিনি ভাইয়া। তপ্ত নিঃশ্বাস ফেলল আরিশ। রুমে এসি বন্ধ, সেজন্য কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। সেটা বুঝলাম, কিন্তু সেবা যত্ন করিসনি কেন? গতকাল রাতের পোশাক পরে আছে এখনও। শরীর খারাপ, পোশাক বদলে দিতিস, কপালে একটু জলপট্টি দিতিস। তামান্না কি বলবো বুঝতে পারছে না। যেহেতু ঘাম ছাড়েনি, সেজন্য পোশাক বদলানোর কথা মাথায় আসেনি। আর এতটাই ভয় পেয়ে গেছিল, জলপট্টির কথাও খেয়াল হয়নি তামান্নার।
আরিশের ধমকে ভয়ে চুপসে গেল তামান্না। কি বলবে বুঝতে পারছে না, যেহেতু অরার ঘাম ছাড়েনি। আর তামান্না এতটাই ভয় পেয়ে গেছিল, জলপট্টির কথাও খেয়াল ছিল না ওর। ভাইয়া, এরকম ভুল আর কখনো হবে না, এবারের মতো মাফ করে দিন। আরিশ তামান্নার দিকে খেয়াল না করে অরার দিকে মনোযোগ দিল। বালিশের পাশে গিয়ে বসল আরিশ। তারপর অরার মাথা তুলে নিজের উরুতে রাখল। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বকবক না করে পানি আর রুমাল নিয়ে আয়। জি ভাইয়া। তামান্না দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আরিশের ভীষণ অপরাধ বোধ হচ্ছে। অরার চেহারার দিকে তাকানো যাচ্ছে না। ঠোঁটে ঘা, চোখের নিচে কালো দাগ, গলায় কামড়ের দাগ। উফ, এভাবে কেউ টাচ করে? নিজেকে জানোয়ার মনে হচ্ছে ওর। কিন্তু আরিশ রাগ করে আদর করতে গেলে কতটা জঙ্গলি হয়ে ওঠে সেটা সে নিজে বুঝতে পারে না। এই যে পানি আর রুমাল ভাইয়া, এখানে রাখ, ডাক্তার আসবে, দরজার কাছে গিয়ে অপেক্ষা কর, উনি নক করলে দরজা খুলে দিবি। ঠিক আছে ভাইয়া। আরিশের সামনে খুব সাবধানে পানির বাটি আর রুমাল রেখে আবার ঘর থেকে বেরিয়ে গেল তামান্না। অরাকে আবারও বালিশে শুয়ে দিল আরিশ। কপালে জলপট্টি দিয়ে ফার্স্ট এড বক্স খুঁজতে লাগলো। ড্রেসিং টেবিলে ডায়েরি রাখা ছিল। অরার ক্ষত জায়গাগুলো পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিচ্ছে আরিশ। মেয়েটা ঘরের মধ্যেও ব্যথা অনুভব করতে পারছে। ওষুধ লাগানোর সময় ছটফট করছিল খুব। আরিশ নিজের ওপর বিরক্ত। শাস্তি দিতে গিয়ে বিয়ে করে শেষে এতটুকু বউ নিয়ে বিপদে পড়ল। ডাক্তার এসে অরাকে দেখে কিছু ওষুধ দিয়ে গেছে। শরীরের ব্যথার জন্য জ্বর এসেছে। তামান্না আরিশের জন্য রাতের খাবার ঘরে দিয়ে গেছে। আরিশের এই রূপ আগে দেখেনি সে। শক্তপোক্ত মানুষটারও যে কারোর জন্য এতটা ভাবনা চিন্তা হয়, তামান্না সেটা আন্দাজও করতে পারেনি। আরিশ তাকে সাহায্য করলেও কখনো ভালো আচরণ করেনি, আর না তো খারাপ। সবসময় এমনভাবে কথা বলেছে মেয়েরা যেন ঘৃণার পাত্রী। আরিশ সকল নারীকেই কম বেশি ঘৃণা করে, কিন্তু কেন সেটা জানে না তামান্না। গভীর রাত, সোফায় বসে ল্যাপটপে মুখ গুজে বসে আছে আরিশ। পরনে তার টি শার্ট ও হাফ প্যান্ট। ওরা ঘুমাচ্ছে। মাঝখানে একবার চোখ মিলে তাকিয়েছিল। তামান্না ওষুধ খাইয়ে দিয়েছে তখন। আরিশ ওরার আশেপাশেও ছিল না তখন। তামান্না বুঝতে পারে না ভাইয়া ভাবির সামনে কেন এতটা কঠিন হয়ে থাকে। পেছনে তো কতটা কেয়ার করলো, অস্থির হয়ে গেছে। গরমে হাঁসফাঁস লাগছে আরিফের। ওরার জন্য এসি বন্ধ করে রাখা হয়েছে। এভাবে গরমে কাজ করাও যাচ্ছে না। তার চেয়ে ব্যালকনিতে গিয়ে বসে কাজ করা যাবে। যেইভাবে সেই কাজ। আরিশ ল্যাপটপ নিয়ে সোজা ব্যালকনিতে চলে গেল। আরিশের রুমের ব্যালকনিটা অনেক বড়। এখানে নানান ফুল গাছ আছে, বেলি, গোলাপ, আর্কিড সহ আরও অনেক ফুল। সাথে মাঝে মধ্যে দক্ষিণা বাতাস তো আছেই। গভীর রাতে কোনো কোলাহল থাকে না শহরে। এখানে বসলেই মন ভালো হয়ে যায় আরিশের। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে রোকসানা। মেয়ের চিন্তায় ঘুম আসছে না। যতই নিজেকে বুঝিয়ে সুজিয়ে রাখতে চাচ্ছেন, ততই অস্থির লাগছে ওনাকে। ওরাকে আরিশের সাথে বিয়ে দিয়ে কি ভুল করলেন? দীর্ঘশ্বাস ফেললেন রোকসানা মল্লিক। আগামীকাল সকালে খানবাড়িতে যাবেন তিনি। আরিশকে জবাবদিহি করতে হবে। বিছানায় বসে আছে 6 বছরের আরিশ। হাতে তার পারফিউমের বোতল। পারফিউম শেষ হয়ে গেলেও তার বোতলগুলো আরিশের মা রেখে দেন। ছোট্ট আরিশ সেগুলো নিয়ে খেলছে। হঠাৎ আরিশের মা এলেন সেখানে। আরিশকে ওগুলো নিয়ে খেলতে দেখে ভীষণ রেগে গেলেন। মুহূর্তে বাচ্চাটার চুলগুলো ধরে গালে থাপ্পড় মারতে লাগলেন তিনি। তোকে কতবার না বলেছি আমার গোছানো জিনিস নষ্ট করবি না, কেন এলোমেলো করেছিস? আরিশ ভয়ে কান্নাও করছে না, চুপচাপ মার খাচ্ছে, কিন্তু ভেতর ভেতর শেষ হয়ে যাচ্ছে ছেলেটা। সুমনা আরও কিছুক্ষণ মারধর শেষে আরিশকে ছেড়ে দিয়ে ফোন হাতে ব্যালকনিতে চলে গেলেন। ছোট্ট আরিশ বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো। 2 গালে আঙুলের দাগ বসে গেছে। আরিশ তবুও শব্দ করে কাঁদে না। কেবল গল্পের স্বার্থে এগুলো লিখলাম। বাস্তবে বাচ্চাদের সাথে এ ধরনের আচরণ অপরাধ এবং অনুচিত। এগুলো আমি সমর্থন করি না। রাতে আরিশের বাবা বাসায় ফিরতেই সুমনার সাথে ঝামেলা হলো। ছেলেকে এভাবে কেন মেরেছে জিজ্ঞেস করতেই ঝামেলা শুরু। আফজাল খান নিতান্তই ভালো মানুষ। এতটুকু ছেলের সাথে এমন আচরণ তো সৎ মাও করে না। সেখানে সুমনার এমন আচরণে অবাক হন আফজাল। অবশ্য সুমনা এরকমই অদ্ভুত। নিজের রাখা কোনো জিনিসপত্রকেও ধরলেও বাজেভাবে রিয়াক্ট করেন। সবসময় নিজের পছন্দ মতো পোশাক আশাক পরান আরিশকে। ওনার পছন্দের বাইরে গেলে শুরু হয় অত্যাচার।
আফজাল ঠিকমতো কিছু বলতেও পারে না। সুমনার ছেলের সামনে শারীরিক বিষয় নিয়ে ঝামেলা করে। সুমনার মতে আফজাল তার চাহিদা মেটাতে অক্ষম, আর অক্ষম পুরুষদের এত হাকডাক মানায় না। আফজাল দমে যায়, কোনো পুরুষ যদি বুঝতে পারে সে তার স্ত্রীকে তৃপ্তি দিতে পারছে না, তবে তার সে গ্লানি আর কিছুতেই নেই। কোনো মেয়েলি কণ্ঠ কান্নার শব্দ শুনে ঘুম ভেঙে গেছে আরিশের। অবশ্য ভালোই হয়েছে, দুঃস্বপ্ন দেখেছে। ওই ভদ্র মহিলা স্বপ্নে এসেও টর্চার করলো আজ। আরিশ দীর্ঘশ্বাস ছাড়ল, আর মোড়া ভেঙে উঠে দাঁড়ালো সে। গ্রিলের ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দেখল শহরের ব্যস্ততা শুরু হয়ে গেছে। কান্নার শব্দটা আরও তীব্র হতেই নড়ে চড়ে উঠল আরিশ। ল্যাপটপ হাতে রুমের দিকে এগোলো সে। আপু, তোমার কি হাল হয়েছে? আমি মাকে বললাম তুই হয়তো ঠিক নেই। মা বিশ্বাস করেনি। সব কিছু মায়ের জন্য হয়েছে। উনি কেন তোমাকে এই লোকটার সাথে বিয়ে দিলেন আপু? নয়নার কান্না থামে না। ওরা বালিশে হেলান দিয়ে বসে আছে। ওড়না দিয়ে গলা ঢেকে রেখেছে যেন গলার দাগগুলো নয়নার চোখে না পড়ে সেজন্য। ওরার জ্বর কমেছে এখন, তবে শরীর দুর্বল। তামান্না খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছে। আরিশ গতকাল রাতে এ বিষয়ে সব কিছু বলে দিয়েছিল মেয়েটাকে। ওরা সব দেখাশোনা যেন ঠিকমতো হয়। ওরার কাছাকাছি থাকলে কেমন অস্থির লাগে আরিশের। তাছাড়া আরিশ চায় না তার ছোট্ট পাখিটা বুঝুক তার স্বামী তাকে নিয়ে ভাবে। নয়না, প্লিজ শান্ত হ। উনি এসে শুনে ফেললে কি মনে করবেন বল? আমার জ্বর এসেছে একটু, আর কিছুই তো হয়নি। নয়না চোখের পানি মুছতে বলল, তাহলে ঠোঁটে কি হয়েছে তোমার? তামান্না হালকা কেসে উঠল নয়নার কথায়। ওরা ভাবলো এসব নিয়ে কথা বলায় তামান্না লজ্জা পেয়ে এমন করছে। নয়না কিছু বুঝতে পারছে না, আর বলল, তুই এসব বুঝবি না, বড় হ, তারপর বুঝবি পাগলি। তামান্না ইশারা করলো ওরাকে। নয়না এর মধ্যে সামনে তাকালো। আরিশ দাঁড়িয়ে আছে। ব্যালকনি থেকে রুমে এসেছে। ওরাও এতক্ষণে বিষয়টা বুঝতে পেরে চুপ করে বসল। গুড মর্নিং হামিংবার্ড, গুড মর্নিং। আজকে উত্তর দিতে দেরি করলো না ওরা। নয়না একবার আরিশের দিকে তাকাচ্ছে, আবার অরার দিকে তাকাচ্ছে। অরার চোখে ভয়ের ছাপ স্পষ্ট, কিন্তু নয়না সেটা বুঝতে পারছে না। তবে কিছু একটা যে হয়েছে এটুকু বেশ বুঝতে পারছে। অরা নয়নার দিকে তাকিয়ে বলল, আমার ছোট বোন নয়না। আমি জানি। কেমন আছে নয়না? অরা ভয়ে কথা কম বলছে। নয়না অল্প কথায় উত্তর দিল, ভালো। আরিশ ল্যাপটপটা রেখে ওয়ার্ড্রোব থেকে তোয়ালে হাতে নিল। অফিসে লেট হয়ে যাচ্ছে। ওয়াশরুমের দিকে এগোলো আরিশ। দুই বোনের কথোপকথনে কোনো আগ্রহ নেই তার। সুলাইমান মল্লিক সকাল সকাল অফিসে চলে গেছে। নয়নাও স্কুলে গিয়েছে। সংসারের যাবতীয় কাজ শেষ করে বাইরে বের হওয়ার জন্য তৈরি হচ্ছেন রোকসানা মল্লিক। ওরাকে এক নজর দেখার জন্য হাঁসফাঁস লাগছে ওনার। হঠাৎ ফোনে রিংটোনে নড়ে চড়ে উঠলেন রোকসানা। ব্যাগ থেকে ফোন বের করে স্ক্রিনে তাকাতেই চমকালেন। ওরা কল করেছে। রোকসানা কালক্ষেপণ না করলে কল রিসিভ করলেন। ওরা তুই ঠিক আছিস? আমি ভালো আছি মা, তোমরা কেমন আছো? স্বস্তির নিঃশ্বাস ফেললেন রোকসানা। তোর কোনো খোঁজ পাচ্ছিলাম না, কিভাবে ভালো থাকি বল? আমার ফোনে চার্জ ছিল না মা, আর একটু জ্বর এসেছিল। জ্বর কখন এলো? আর এখন কমেছে? উতলা হয়ে উঠলেন ওরার মা। শান্ত হ মা, জ্বর কমেছে, ডাক্তার এসেছিল, ওষুধ দিয়েছে, এখন একদম ফিট হয়ে গেছি। যাক, আলহামদুলিল্লাহ। মা, তুই আমার সাথে রাগ করিসনি তো? কি বলছো মা? রাগ কেন করব? কিন্তু মা, আরিশ ভাই মানে আরিশের সাথে কেন বিয়ে দিলে? শুধুমাত্র তোমার বোনের ছেলে বলে? মেয়ের প্রশ্নের উত্তরে রোকসানা কি বলবেন বুঝতে পারছেন না। কেন ওরা? আরিশ কি ভালো ছেলে নয়? তোর সাথে খারাপ ব্যবহার করে? ওরার চোখ ছলছল করছে। নয়নার চোখেও পানি, কিন্তু ফোনের অপর প্রান্তে দাঁড়িয়ে রোকসানা মল্লিক সেটা বুঝতে পারছেন না। না, ভালো ছেলে। তাহলে আমি জানি তোদের বয়সের পার্থক্যটা বেশি, কিন্তু বিশ্বাস কর, আরিশ তোকে খুব ভালো রাখবে, তাই যেন হয়। আমি তোর কাছে আসার জন্য বের হচ্ছিলাম, এর মধ্যে তুই কল দিলি। আমি সুস্থ হলে 2 দিন পর তোমার কাছে যাবই তো। বিয়ের 3 দিন পর বাবার বাড়ি যেতে হয় না? রোকসানা মল্লিক হাসলেন মেয়ের কথায়, বললেন, আসলে আমাদের মুরব্বীরা এমনই করে এসেছেন, সেজন্য আমরাও বলি এটা নিয়ম। যাই হোক, আরিশকে বলিস আমি কল দিলে যেন রিসিভ করে। ছেলেটা কেমন জানি, কখনো কল দিলে পাই না। আচ্ছা মা, ভালো থেকো। তুইও ভালো থাকিস, দেখা হবে শীঘ্রই ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কল কাটতেই নয়না বলল, আপু, 2 দিন পর ভাইয়া তোমাকে নিয়ে যাবে তো?
নয়নার প্রশ্নে আনমনা হয়ে গেল ওরা। সত্যি তো, আরিশ কি আদৌ যাবে? মায়ের কাছে নিজের কষ্টের কথা বলতে চায় না ওরা, তাহলে মা নিজেকে অপরাধী ভাববে। ওরা যে মাকে ভীষণ ভালোবাসে। সকালবেলা শহরের রাস্তাগুলোতে ব্যস্ততা শুরু হয়ে গেছে, বড় বড় গাড়ি চলতে শুরু করেছে, আর মানুষজনও ছুটছে তাদের কর্মস্থলে। ট্রাফিক সিগন্যালগুলোতে গাঢ় লাল আলো জ্বলছে, গাড়িগুলোর হর্নের শব্দ মিশে যাচ্ছে শহরের শব্দে। রাস্তায় দোকানের জাঁকজমক, বাজারের গলির ভিড়, সব কিছু যেন জীবন্ত হয়ে পৌঁছেছে। আরিশ আজকে অফিসে পৌঁছাতে কিছুটা দেরি হয়ে গেছে। তেজরিন খান আরিশ খান ইন্ডাস্ট্রির একমাত্র উত্তরাধিকারী। বাবার পর চাচা, আর চাচার পর আরিশই ব্যবসার হাল ধরে রেখেছে। আরিশের অফিস বিল্ডিংটা শহরের অন্যতম বড় ও প্রভাবশালী অফিস ভবনগুলোর মধ্যে একটি। 15 তলা দালানের উপরের দিকে বিশাল একটি সাইনবোর্ড ঝুলছে, যেখানে খান ইন্ডাস্ট্রিজ লেখা, এবং তার আশেপাশে কাঁচের গ্লাসের দেয়ালে সূর্যের আলোর প্রতিবিম্ব। আরিশ নিজে তার কর্মজীবনে বহু চড়াই উতরাই পেরিয়ে এসে এখানে পৌঁছেছে। আরিশের প্রতিটি কোণায় কাজের তাগিদ, দায়িত্ব আর প্রভাব যেন দৃশ্যমান। ব্যক্তি জীবনে আরিশ যেমনটা রাগী, কর্মক্ষেত্রে ততটাই ঠান্ডা মাথার অধিকারী। সব কাজ মাথা ঠান্ডা রেখে করে। আরিশের অফিসে লবি থেকে শুরু করে প্রতিটি কোণায় আভিজাত্যের ছোঁয়া। লবি এবং করিডোরগুলো উজ্জ্বল সাদা এবং সোনালি রঙের শেডে সাজানো, যেখানে বড় বড় কাঁচের জানলা দিয়ে বাইরের শহরের দৃশ্য স্পষ্টভাবে দেখা যায়। আরিশের কেবিনটা পুরো অফিস ভবনের উপর তলায়, তার নিজের পরিসরের মতো বিশাল। কেবিনের দেয়ালে রয়েছে শীতল রঙের প্রিন্ট, আর মেঝে লেদারের টাইলস দিয়ে ঢাকা। কেবিনের মাঝখানে একটি বিশাল কাঠের টেবিল, যার উপরে সাজানো কিছু ব্যবসায়িক রিপোর্ট এবং কাগজপত্র। টেবিলের এক কোণে রাখা আছে সোনালি রঙের একটি দামি পেন, আর পাশে রয়েছে একটি আধুনিক ডিজাইনের ফোন। পুরো কেবিনের এক কোণে বিশাল চামড়ার চেয়ার, যেখানে আরিশ বসে। মে কামিং স্যার? ল্যাপটপে মুখ গুজে বসেছিল আরিশ। নবনীতা ইসলামের কণ্ঠস্বর শুনে কিছুটা নড়ে চড়ে উঠলেও আরিশ এক মুহূর্তের জন্য তার ল্যাপটপ থেকে চোখ তুলল না। এস, কাম ইন। নবনীতা মুচকি হেসে রুমে প্রবেশ করলো। আরিশ ইশারায় বসতে বলল তাকে। নবনীতা চেয়ার টেনে বসলেন। স্যার, আমাদের নতুন প্রজেক্টের জন্য কিছু আপডেট রয়েছে। নবনীতা কথা শুরু করলো, কিন্তু তার কণ্ঠে কিছুটা উদ্বেগ ছিল। কিছু ডেটা নিয়ে সমস্যা হচ্ছে, কিছু রিপোর্ট মিসিং। আমি ভাবছিলাম হয়তো আপনি যদি একটু সময় দেন, তবে আমি বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারি। আরিশ একটু থেমে রইল, তারপর ধীরে ধীরে সামনে থাকা একটা ফাইলের ওপর চোখ বোলালো। কিছুক্ষণ চুপ থেকে তিনি সোজা হয়ে বসে বলল, আপনি কি নিশ্চিত যে পুরো টিম মিটিংয়ের সময় সব ডেটা সঠিকভাবে হ্যান্ডেল করেছে? হ্যাঁ স্যার, তবে কিছু ভুল ধারণা ছিল। আমার মনে হচ্ছে কিছু রিপোর্টের ফরম্যাট ঠিক হয়নি, এবং তাই এগুলো সঠিকভাবে সিস্টেমে ইন্টারপ্রেট হচ্ছে না। নবনীতা উত্তরে বলল, তার কণ্ঠে সতর্কতা স্পষ্ট। ঠিক আছে, আপনি টিমের সাথে বসে সেগুলো ঠিক করার ব্যবস্থা নিন। আমি কিছুদিন পর রিপোর্টটি আবার দেখে নেব। আর হ্যাঁ, যে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। নবনীতা মুচকি হেসে মাথা নেড়ে বলল, ধন্যবাদ স্যার, আমি দ্রুত সমাধান করতে চেষ্টা করব। আরিশ আবার ল্যাপটপে দৃষ্টিপাত করলো, কিন্তু তার মনোযোগ এখনও নবনীতার দিকে। এছাড়া আমি শুনেছি আপনার একটি নতুন আইডিয়া ছিল আমাদের বিপণন কৌশল নিয়ে, সেটার বিষয়ে বলুন। নবনীতা একটু হাসি দিয়ে বলল, হ্যাঁ স্যার, আমি মনে করি যদি আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আরও ইন্টারেক্টিভ ক্যাম্পেইন চালাতে পারি, তবে আমাদের কোম্পানির ব্র্যান্ড ভ্যালু আর একটু বৃদ্ধি পাবে। আমি কিছু নতুন আইডিয়া নিয়ে এসেছি। আরিশ চুপচাপ বলল, কিয়ৎক্ষণ বাদে বলল, গুড আইডিয়া, আগামীকাল এটা নিয়ে কথা বলবো। এখন আপনি আসুন, আর হ্যাঁ, কাজগুলো মন দিয়ে করবেন। ওকে স্যার। নবনীতার কথা বাড়ালো না। আরিশ অতিরিক্ত কথা অপছন্দ করে, এটা অফিসের সবাই জানে। নবনীতা রুম থেকে বেরিয়ে যাওয়ার পর আরিশ অনলাইনে মিটিংয়ে জয়েন হলো। সারাদিন একা একা থাকতে ভালো লাগছে না অরার। তামান্না নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, তাছাড়া তার সাথে ভালো জমেও না অরার। রুম থেকে বেরিয়ে করিডোরে হাঁটছে সে। পরনে কালো রঙের গাউন, খোলা চুল। আরিশ আগেই অরার জন্য পোশাক আনিয়ে রেখেছিল, সেগুলোই পরছে এখন। করিডোরে হাঁটতে হাঁটতে পুরো বাড়িটার দিকে ভালো করে নজর বুলাতে লাগলো ওরা। বাড়ি তো নয়, যেন রাজপ্রাসাদ। ওরা অবাক চোখে সব কিছু দেখছে
এর মধ্যেই কলিং বেলের আওয়াজ পাওয়া গেল। তামান্না রাতের খাবার রান্না করছিল। কলিং বেলের শব্দে দৌড়ে দরজা খুলে দিতে এলো সে। ওরা করিডোরে দাঁড়িয়ে সব কিছু দেখছে। আরিশ বাসায় ফিরেছে। আরিশকে বাড়িতে প্রবেশ করতে দেখে দৌড়ে রুমে চলে গেল মেয়েটা। ওরার জ্বর কমেছে তামান্না? বসার ঘর পেরিয়ে সিঁড়ির দিকে এগোতে এগোতে প্রশ্ন করলো আরিশ। তামান্না বলল, জি ভাইয়া। ভাবি আর কিছু জানতে চাইনি। তামান্না চুপচাপ রান্নাঘরের দিকে এগোলো। নিজেকে গালি দিল কয়েকটা। কেন যে আগ বাড়ানো কথা বলে সেই নিয়ে নিজের ওপর বিরক্ত সে। এভাবে শুয়ে আসছো কেন? আচমকা আরিশের কথায় শোয়া থেকে উঠে বসলো ওরা। শোয়া নিয়ে কি রাগারাগি করবে নাকি? মানুষ তো নয়, যেন আজাজিল খান্নাস। ওরা নিজেকে ধমক দিল। এসব কথা তো ওরার দাদি বলে, ওরা কেন বলবে? এমনি। আরিশ জামা কাপড় খুলে বিছানায় ছুঁড়ে ফেলল সব। পরনে কেবল প্যান্ট। আরিশকে এভাবে অর্ধনগ্ন অবস্থায় দেখে বিষয়টা খেয়াল করলো আরিশ। নিজের স্বামীর দিক থেকে চোখ সরালো কেন সে? মুহূর্তে আরিশের মাথার পোকাটা নড়েচড়ে উঠল। কিছু না বলে ওরার একেবারে সামনে গিয়ে দাঁড়ালো। ওরা চমকালো, ভয় পেল কিছুটা। চোখ সরিয়ে নিলে কেন? না মানে আসলে। আরিশ ওরার দুহাত ধরে নিজের উন্মুক্ত বুক ছোয়ালো। মৃদু কেঁপে উঠল ছোট্ট ওরা। এত বড় একজন প্রাপ্তবয়স্ক পুরুষের সামনে ওরাকে নেহাত এতটুকু লাগে। তার উপর বয়সের পার্থক্য 14 বছরের। আমার দিকে তাকা হামিংবার্ড। ওরা ভয়ে ভয়ে তাকালো আরিশের দিকে। আরিশের চোখে আবারও সেই পাগলামি দেখতে পাচ্ছে ওরা। আমার দিক থেকে কখনো নজর সরাবে না। আমাকে দেখবে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ। মনে রেখো, আমি ছাড়া গোটা পৃথিবীর সকল পুরুষ তোমার জন্য হারাম, নিষিদ্ধ। ওরা চুপ করে শুনছে সব। কথা বলছো না কেন? ধমকে উঠল আরিশ। ওরা ভয় বলল, আচ্ছা। আরিশের মেজাজ খারাপ হচ্ছে কেন তা সে জানে না। মনে হচ্ছে তার স্ত্রী তার প্রতি আগ্রহী নয়। ওরাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল আরিশ। ওরা ভয় পাচ্ছে আবারও হয়তো জোর করে ইন্টিমেট হতে হবে লোকটার সাথে। ওরার চোখ ছলছল করছে। এই লোকের অত্যাচার সে সইতে পারে না, সেই ক্ষমতা নেই তার। আরিশ কোমরের বেল্ট খুলে ফেলল। তারপর ওরা শরীরের ওপর ঝুঁকে হাত দুটো ওর মাথার উপরের দিকে একত্রে করে বেল্ট দিয়ে বাঁধতে লাগলো। ওরা ভয় পাচ্ছে খুব। থরথর করে কাঁপছে তার শরীর। যদিও বেল্ট দিয়ে বাঁধতে গেলে হাতে কোনো চাপ পড়বে না, উল্টো বাঁধন শিথিল হয়ে যাবে। প্লিজ এরকম করবেন না। আমি আর কখনো আপনার দিক থেকে চোখ সরাবো না। আরিশ কোনো উত্তর দিল না। হাত বাঁধা শেষে ওরা শরীরের ওপর নিজের শরীর ছাড়ল। ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। ওরা চুপচাপ শুয়ে আছে কেবল। আরিশ গভীরভাবে কিস করছে তাকে। এভাবে কিছুক্ষণ চলার পরেও ওরার থেকে কোনো রেসপন্স না পেয়ে উঠে বসলো আরিশ। রেগে মেগে বলল, তরতাজা পুরুষের ঠোঁটের স্পর্শ পেয়েও কেন রেসপন্স করলে না কেন? বয়স তো একেবারে কম না, 17-18 হবে। চাহিদা নিশ্চয়ই আছে তাহলে। ওরা ভয় লজ্জায় কী বলবে বুঝতে পারছে না। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে কেবল। আরিশ ওরার হালচাল বুঝতে পারছে না। কথা বলো ছোট্ট পাখি, আমার সময় লাগবে। গুড। ওরার হাত খুলে দিতে লাগলো আরিশ। মনে মনে হাফ ছেড়ে বাঁচল মেয়েটা। ওরা সারাপে উঠে বসলো। আরিশ ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে যাচ্ছে। মায়ের বলা কথাগুলো কি এখন বলবে? দোটানায় আছে ওরা। কি বলবে আবার কি করতে শুরু করবে বলা যায় না। বিছানায় গুটিসুটি হয়ে বসে আছে ওরা। কতক্ষণ হলো আরিশ ওয়াশরুমে ঢুকেছে, কিন্তু এখনো বের হওয়ার নামগন্ধ নেই। মা বলেছিল আরিশকে ওনার সাথে কথা বলার জন্য। সেই বিষয়ে কথা বলবে বলে ওরা অস্থির হয়ে আছে। ওয়াশরুমের দরজা খোলার শব্দে ওরার ভাবনায় ছেদ ঘটল। সদ্য গোসল করা আরিশের অর্ধ উন্মুক্ত শরীরের দিকে মোহচ্ছন্ন হয়ে তাকিয়ে আছে ওরা। আরিশের ভেজা চুলের কিছু পানি গড়িয়ে পড়ল কপাল বেয়ে। নিচে নেমে গেল শক্ত চোয়ালের ধার বেয়ে। এলোমেলো ভিজে চুলগুলো কপালের ওপর নেমে এসে তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। প্রশস্ত কাঁধ আর খোলা বুক জুড়ে ছোট্ট ছোট্ট পানির ফোঁটা চিকচিক করছে। এই প্রথম কোনো পুরুষকে এভাবে দেখছে ওরা। কি দেখছ? আরিশের কথায় হকচকিয়ে গেল মেয়েটা। হালকা কেসে উঠল কয়েকবার। দৃষ্টি সরিয়ে বলল, না মানে আপনার এতক্ষণ সময় লাগছিল? তুমি অসুস্থ বলে নিজেই নিজেকে শান্ত করলাম হামিংবার্ড। নেহাতি শরীর খারাপ তোমার, নয়তো ছাড় পেতে না। ওরার কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। লোকটা কি বলল? কেউ এতটা নির্লজ্জ হয় কিভাবে? সি। লজ্জায় চোখ মুখ বন্ধ করে ফেলল ওরা। টু শব্দ পর্যন্ত করল না। আরিশ ওয়ার্ড্রোবের সামনে গিয়ে পরনের তোয়ালে খুলে বিছানায় ছুঁড়ে ফেলল।
ওরা মাথা নিচু করে আছে। পোশাক পরতে পরতে বলল, আরিশ, কথার জবাবে চুপ করে থাকা কি তোমার স্বভাব? আর সব সময় এমন বোবা হয়ে থাকো কেন? আদরে তো করি, মারধর তো নয়, তাতে এত ভয়ের কি আছে বলো তো ছোট্ট পাখি? ওরা ভাবলো আরিশ ভুল কিছু তো বলেনি, আদরই তো করে, তবে হিংস্রভাবে। ওরা তাকালো আরিশের দিকে। কালো রঙের টি শার্টের সাথে হাফ প্যান্ট পরেছে সে, চুলগুলো ভেজা, সামনের ছোট ছোট চুল থেকে পানি চুয়ে কপালে পড়ছে। ওরার ইচ্ছে করছে চুলগুলো ভালো করে মুছে দিতে, কিন্তু সে সাহস হলো না। মা কল করেছিলেন, কথা হয়েছে? তারপর? বললেন আপনার সাথে কথা বলবে, কল দিলে যেন রিসিভ করেন, এতটুকুই। ওষুধপত্র খেয়ে জলদি সুস্থ হও। সবসময় এমন মায়া দয়া দেখানোর পাত্র আমি নই, গট ইট। ওরা অবাক হলো, আরিশের দিকে বড় বড় চোখে তাকালো এবার। কোথায় মায়ের কল রিসিভ করার কথা হলো, আর উনি বলছে অন্য কিছু। আরিশ ওরার দিকে এগিয়ে এসে কোলে তুলে নিতে নিতে বলল, সব কথার জবাব চেয়ে আমার চুপ করে থাকলে মেজাজ খারাপ লাগে, আর আমার মাথা গরম হলে কি হয় সেটা তুমি জানো। হ্যাঁ, ঔষধ খাবো নিয়মিত। ওরাকে কোলে তুলে নিয়ে দাঁড়িয়ে আছে আরিশ। ওরা না চাইতো আরিশের গলা জড়িয়ে ধরে আছে। আরিশের নজর ওরার গোলাপি ঠোঁটের দিকে। ওরার ঠোঁট কাঁপছে, বুক ধুরু ধুরু করছে। গুড গার্ল, নাও গিভ মি এ সুইট কিস, কিস মি। ওরা আবারও ভয় পাচ্ছে, কিস না করলেই তো খেপে যাবে লোকটা। কিন্তু ওরার পক্ষে কিস করা সহজ না। এটা তার জীবনের প্রথম কিস, কোনো পুরুষকে প্রথম নিজে থেকে কিস করা, যা চিরস্মরণীয় হওয়ার কথা। কিন্তু এই মুহূর্তে ওরা ভয় আর দ্বিধায় কাঁপছে। আরিশ ওরার গতিমতি বুঝতে চেষ্টা করছে। কেন কিস করছে না ছোট্ট পাখিটা? তার কি অন্যত্র সম্পর্ক আছে? উফ, আর ভাবতে পারল না আরিশ। মাথায় আগুন জ্বলছে। আরিশের চোখে দৃষ্টি বদলে যাচ্ছে, নরম প্রশ্রয় মিলিয়ে গিয়ে এক ধরনের কঠোরতার ঝলক ফুটে উঠেছে। সে অপেক্ষা করবে না, অপেক্ষা করা তার স্বভাবের বাইরে। হামিংবার্ড, ইউ আর লেট, নাও ইটস মাই টার্ন। ওরার চিবুক শক্ত করে ধরে মুখটা নিজের দিকে টেনে নিল আরিশ। ওরা বাধা দেওয়ার চেষ্টা করতে সে আরও শক্ত করে ধরে ফেলল, একদম নিজের দখলে নিয়ে নিল তাকে। নিজের স্বামীকে কিস করতে এত সময় লাগে? ইচ্ছে করে করলে না, করতে হবে না, আমি যথেষ্ট। আরিশের গলা ভয়ঙ্কর শোনাচ্ছে। ওরা নিঃশ্বাস দ্রুত হয়ে আসছে, বুকের ভিতর ধুকপুকানি অসহনীয় হয়ে উঠেছে। আরিশ, এটা ঠিক না। তার কণ্ঠ ভাঙতে থাকে, কিন্তু সে আর কথা শেষ করতে পারে না। ভয়ে মুখ থেকে কথা বের হচ্ছে না, কোন পাগল নিয়ে ঠেকলো বুঝতে পারছে না। কাম ডাউন হামিংবার্ড, আই ওয়ান্ট হার্ট ইউ, আই উইল জাস্ট কিস ইউর লিপস। আরিশের ঠোঁট ওর কানের কাছে ঝুঁকে আসে, উষ্ণ নিঃশ্বাস কানে ছড়িয়ে পড়ে আবার। তারপর কোনো কথা ছাড়াই আরিশ ঠোঁট নামিয়ে আনলো তার ঠোঁটের ওপরে, নরম সজাগ কিন্তু সম্পূর্ণতার নিয়ন্ত্রণে। ওরা তীব্রভাবে বাধা দেওয়ার চেষ্টা করে, হাত দিয়ে ঠেলে সরিয়ে দিতে চায়, কিন্তু আরিশের শক্তি বেশি। স্বাভাবিকভাবেই পুরুষালী শক্তির সাথে পেরে উঠছে না ওরা। আচমকা ওরার ফোনে রিংটোন বেজে ওঠাতেই বিরক্ত হলো আরিশ। ওরার ঠোঁটে মৃদু কামড় দিয়ে বিছানায় বসলো সে। ওরার অস্থির লাগছে, কে কল দিল আবার? আরিশ ওরার ফোনের হাতে নিতে নিতে বলল, রোমাঞ্চের সময় বিরক্ত করলো কে? রনি। এটা লিখেই সেভ করা আছে নম্বরটা। রনি নামে কেউ কল করেছে ওরাকে। কোনো ছেলে কল করেছে দেখে চোখ বড় বড় হয়ে গেছে আরিশের। তার এমন প্রতিক্রিয়া দেখে ওরার ভয়ে প্রাণ যায় যায় অবস্থা। আরিশ কল রিসিভ করলো, তবে এ পাশ থেকে কোনো কথা বলছে না। অরু, এই অরু, কি হয়েছে তোমার? কতদিন হলো কোনো খোঁজ নেই। কেমন আছো? কি করছো? কিছু জানি না, টেনশন হয়তো, কিছু বলো। আরিশ কল কেটে দিয়ে ফোনটা ছুঁড়ে ফ্লোরে ফেলতেই লাফিয়ে উঠল ওরা। আরিশের চোখে মুখে রাগে আগুন জ্বলছে। চট করে ওরার থুতনি চেপে ধরল সে। ব্যথায় চোখে জল ছলছল করছে ওরার। অরু, টেনশন হচ্ছে? এত সুন্দর করে অশ্রু ডাকলো কেন ওই ছেলে? কে হয় তোর? ওরা কথা বলতে পারছে না, ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে, থর থর কাঁপছে শুধু, ঠোঁট নড়ছে, একটু একটু কথা বলতে চাচ্ছে। আরিশ রাগে গর্জে উঠল আবার, স্পিক, আই এম লিসনিং। আমার বন্ধু, একই ক্লাসে পড়ি, আর কিছুই না, সারন প্লিজ লাগছে। ক্লাসমেট, বন্ধু, ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড? ওরা বলে, না বিশ্বাস করুন আমি মিথ্যা বলছি না, শান্ত হন আপনি। চুপ।
আরিশকে চুপ করতে বলায় কিছু একটা ছিল। ওরা চাইলো আর কথা বলতে পারলো না। আরিশ তাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেললো। ওরা হাত জোর করছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আরিশ তার নিজের মধ্যে নেই এখন। সুমনা, তোমার ডাক্তার দেখানো দরকার। তুমি দিন দিন মানসিক অসুস্থ হয়ে যাচ্ছ। এভাবে চলে আরিশের ওপর আরও বাজে প্রভাব পড়বে। এতটুকু ছেলে, তুমি ওর মা, অথচ তোমার সামনে আসতেও ও ভয় পায়। পাশাপাশি বসে আছেন আফজাল ও সুমনা। আরিশ অন্য রুমে ঘুমাচ্ছে। আফজাল সুমনার সমস্যাগুলি নিয়ে তার পরিচিতদের সাথে অনেক আলোচনা করে বুঝতে পেরেছে সুমনা মানসিকভাবে অসুস্থ। হয়তো অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। এটা এমন একটা রোগ যেখানে আক্রান্ত মানুষ চরম মাত্রায় পারফেকশনিস্ট হয়। অন্য কেউ তার জিনিসে হাত দিলে রেগে যায়। তারা শৃঙ্খলাপূর্ণ জীবন চায়, অন্যের অনুভূতির তোয়াক্কা করে না। সুমনার মধ্যেও তেমন অনেক সমস্যা আছে। আফজাল তা হাড়ে হাড়ে টের পায়। চুপ করো, আমি কি পাগল? আর কিসের ডাক্তার দেখাবো? তুমি আর তোমার ছেলে আমার জীবন শেষ করে দিয়েছ। তোমার কাছ থেকে না পাই শারীরিক সুখ আর না পাই আর্থিক সুখ। দিয়েছে একটা বাচ্চা, সারাদিন জ্বালিয়ে মারে, আমার সব গোছানোর জিনিস এলোমেলো করে। আফজাল ধৈর্যরা হচ্ছে আজ। বারবার শারীরিক বিষয়ে প্রশ্ন তোলায় খারাপ লাগছে তার। টাকা পয়সার কথা বললে সেও তো একেবারে কম কিছু ইনকাম করেননি। আসলে সুমনার চাহিদা বেশি এবং সেটা সব কিছুতেই। সমস্যা আমার না সুমনা, তোমার। একটা সুস্থ মানুষ সর্বোচ্চ কতক্ষণ ফিজিক্যাল অ্যাটাচমেন্টে থাকতে পারে? সর্বোচ্চ 10 মিনিট বা 12 মিনিট, ধরলাম 20 মিনিট। আমার কি সেই ক্ষমতা নেই? তুমি কেন এমন করছো সুমনা? তোমার যখন প্রয়োজন হয় আমি তো সাপোর্ট করি, বলো। আর মাসে 60,000 টাকা ইনকাম করা সত্ত্বেও তুমি টাকায় সুখী নাও বলছো? সুমনার ভালো লাগছে না এসব কথা। সে কোনো কিছু বুঝতে চায় না। তার আরও দরকার আরও। বসার ঘরে বসে আসছে তামান্না। ওরার চিৎকারে ঘুম ভেঙে গেছে আজ। তামান্না বেশ বুঝতে পারছে ওর সাথে কি হয়েছে, কিন্তু কিছু করার নেই। তামান্না নিজেও বুঝতে পারছে না আরিশ ঠিক কী চায়, এই ভালো এই খারাপ। রোদটা আজ একটু বেশি তীব্র। জানালার পর্দার ফাঁক গলে সোনালি আলো এসে পড়েছে বিছানায়। বিছানার চাদরটা এলোমেলো। মেঝেতে অরা ও আরিশের জামা কাপড় ছড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে যেন রাতের কাহিনী এখনো মেঝের ওপর পড়ে আছে। ওরা চোখ মেলে তাকায়। মেয়েটার চোখে ক্লান্তির ছোঁয়া, ঠোঁটে নিঃশব্দ এক অস্থিরতা। শরীরটা যেন নিজেই বোঝায় দুঃসহ একটি রাত পেরিয়েছে। চুপচাপ শুয়ে থাকে সে। পাশ ফিরতেও কষ্ট হয়, সমস্ত শরীরে ব্যথা। আরিশ এখনো ঘুমিয়ে আছে। মুখে প্রশান্তির ছাপ। আরিশের দিকে তাকালো অরাল। লোকটাকে ঘুমন্ত অবস্থায় একেবারে শান্ত লাগছে, অথচ দীর্ঘশ্বাস ছাড়ল অরা। অরার বুকের ভেতর একরকম ঝড়, ভয়, লজ্জা আর একটা অচেনা অনুভূতির মিশেল। বয়স মাত্র 18, কিন্তু এই কয়েকদিনেই সে যেন বড় হয়ে গেছে। সেই চঞ্চলতা হারিয়ে গেছে। অরার অস্থির লাগছে। ঘড়িতে সকাল 9টা বেজে গেছে। বিছানা ছাড়তে চায় না শরীর। তবুও অরা উঠে দাঁড়ায়। হাঁটতে গিয়ে হালকা কেঁপে ওঠে। পায়ের নিচে শক্ত মেয়েছে। অরা আয়নার সামনে দাঁড়ালো। গালের এক পাশে লালচে ছাপ, ঠোঁট সামান্য ফুলে গেছে, গলাও লালচে দাগে ভরপুর। কামিজের ভেতরে উকি দিয়ে তাকালো অরা। বুকে এক অবস্থা। হতাশ লাগছে অরার। সে আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। ওই চোখে বিস্ময়, লজ্জা, রাগ আর এক ধরনের নীরব সাহস। ওরা নিজেকে বোঝাতে চায়, তুই ঠিক আছিস অরা, তুই ঠিক আছিস, তুই সব সহ্য করে নিতে পারবি। সত্যি বলতে এই দুদিনে কিছুটা হলেও সহ্যের শক্তি বেড়েছে মেয়েটার। আরিশের পাগলামি কেমন হতে পারে এতটুকু বুঝে গেছে। মেয়েদের ক্ষেত্রে সঙ্গীর সাথে শারীরিক মিলন তখনই আনন্দের হয় যখন সেটা মন থেকে হয়, অর্থাৎ মানসিক প্রশান্তি থাকে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে ভিন্ন। শারীরিক মিলনের ফলে ছেলেদের মানসিক শান্তি লাভ হয়, কিন্তু একটা মেয়ের ইচ্ছের বিরুদ্ধে তার সাথে মিলন করতে গেলে সে মারাত্মকভাবে ভেঙে পড়ে। এই মানসিক যন্ত্রণা কেবল একজন নারী বুঝতে পারবে। ওরা যতই নিজেকে সামলাতে চাচ্ছে, ভেতর ভেতর শেষ হয়ে যাচ্ছে। তারই স্বামী তাকে ধর্ষণ করছে প্রতিদিন। ধর্ষণ? হ্যাঁ, এটাকে বৈবাহিক ধর্ষণ বলে। ওরার দু চোখ ছলছল করছে। কাঁদতে কাঁদতে চোখের জলও যেন শুকিয়ে গেছে। বাড়িতে ফিরবে, কিন্তু ফিরে গিয়ে কী বলবে? কিসের জন্য আরিশের সাথে থাকবে না সে? এসবের জন্য জোর করে সেক্স করে? এসব কিভাবে বলবে মা বাবাকে? ওরার হাঁসফাঁস লাগছে। ওয়াশরুমের দিকে এগোলো সে।
ওয়াশরুমে ঢুকে ঠান্ডা পানি ছুঁয়ে দিল চোখে মুখে। গোসল করতে হবে, কিন্তু পোশাক আনা হয়নি তার। ওরা সেসব ভুলে শরীরে পানি ঢালতে শুরু করেছে। গোসল করলে যদি শরীরটা অন্তত একটু ভালো লাগে। তাহলে কি করবে মা? ভাইয়ের কাছে কল দিবে? তালহার কথায় চুপ করে রইলেন তাসলিমা খাতুন। পাশেই চেয়ারে বসে আছে সাবিয়া। তালহা ওনার বড় ছেলে। গায়ের রং তার শ্যামলা, ছিপছিপে গড়ন, মুখে সবসময় হাসি লেগে থাকে, দারুণ খোলামেলা স্বভাবের। ঘর ভর্তি মানুষ থাকুক বা না থাকুক, সে একাই সব কিছু মাতিয়ে রাখতে পারে। হ্যাঁ, এখানে থেকে কি হবে বল? তোর লেখাপড়া শেষ, এবার তো নিজের জায়গাটা বুঝে নিতে হবে তোকে। আর সাবিরাও তো বিয়ে শাদী দিতে হবে। আমি বিয়ে করব না মা এখন। মাঝখানে কথা বলল সাবিহা। সাবিহা বলতে গেলে আগুন সুন্দরী, ফর্সা রং, ঘন লম্বা চুল, তীক্ষ্ণ চোখের দৃষ্টি। অনার্স শেষ করে বসে আছে এখন। তাসলিমা বললেন, সেসব পরে দেখা যাবে, আগে ঢাকা চল, তারপর আরিশ করবে যা করার। তোর বাবার অনুপস্থিতিতে আমাদের তো কোনো কমতি রাখিনি সে। কাছাকাছি থাকলে তোদেরকে আরও বেশি ভালোবাসবে। তালহা জানে তার ভাই এমনিতে খুব ভালোবাসে তাদের, যদিও তেমন কথা হয় না, দেখা হয় না, কিন্তু মনের টান আছে। সাবিহা চুপ করে গেল। বিয়ে করলে আরিশকে করবে সে, নয়তো নয়। বুঝদার হওয়ার পর থেকে আরিশকে নিয়েই তার সব স্বপ্ন। ঠিক আছে মা, তুমি ভাইয়ের সাথে কথা বলো, আমরা সব গোছগাছ করে নেব। ছেলের কথায় খুশি হলেন তাসলিমা খাতুন। আরিশের চাচা বেঁচে থাকতে পরিবার থেকে দূরে থেকেছেন কেবল আরিশের জন্য। স্ত্রী সন্তানদের গ্রামে রেখে বছরের পর বছর শহরে পড়ে থেকেছেন। তাসলিমা অবশ্য সে বিষয়ে কখনো কিছু বলেননি। মাস শেষে মোটা অঙ্কের টাকা পেলেই তিনি খুশি হতেন। সত্যি বলতে আরিশের চাচা দেলোয়ার কখনো চাননি আরিশ আবারও কারো খারাপ কথা শুনে বড় হোক। নিজের স্ত্রীকে ভালো করে চিনতেন তিনি, সে কারণে ঢাকায় পরিবার নিয়ে আসতেন না দেলোয়ার। স্ত্রী সন্তানদের গ্রামে রেখে নিজে ভাতিজার দেখাশোনা ও ভাইয়ের ব্যবসা সামলাতেন। বেশ, আমি রাতে কল দেব, তোরা সব গুছিয়ে নে। তালহা মুচকি হাসলো মায়ের কথায়। সাবিহা মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে গেল। মনে মনে সে দারুণ খুশি, এতদিনে আরিশের কাছাকাছি থাকতে পারবে সে। অ্যালার্ম ঘড়ির শব্দে ঘুম ভেঙে গেছে আরিশের। ঘুম ঘুম চোখে পাশে তাকে ওরাকে খুঁজছে সে, কিন্তু যাকে খুঁজছে সে নেই পাশে। সজাগ দৃষ্টিতে ঘরের প্রতিটি কোণে চোখ বোলাতে লাগলো আরিশ, কিন্তু না, ওরা ঘরে নেই। আরিশের ঘুম ছুটে গেল। মুহূর্তেই শোয়া থেকে উঠে বসল। এর মধ্যেই ওয়াশরুম থেকে বেরোলো ওরা। পরনে কেবল একটা তোয়ালে, ভেজা চুলগুলো খোলা, এলোমেলো ভাবে পিঠে ঝুলে আছে। আরিশ থেমে গেল। সেই দৃশ্য দেখে তার দৃষ্টি আটকে গেল, নিঃশ্বাস ধীর হয়ে এলো। জীবনে প্রথম ওরার দিকে এমন গভীর চোখে তাকিয়ে আছে সে। ফর্সা মেদহীন শরীর যেন নিপুণ কোনো শিল্পীর তুলিতে আঁকা। লম্বা চুলের ফাঁক দিয়ে উকি দিচ্ছে তার কোমল কাঁধ। চোখ দুটো ভীষণ মায়াবী, যেন একবার তাকালে মন ডুবে যায়। আর ঠোঁট, সেটা যেন সদ্য ফোটা গোলাপের পাপড়ি, নরম কোমল আর এক ধরনের আকর্ষণে ভরা। আরিশ থমকে যায়। তার দৃষ্টিতে তার মনোজগতে এক অদ্ভুত ঘোর নেমে আসে। আরিশকে বসে থাকতে দেখে ভীষণ ভড়কে গেল ওরা। চমকে উঠেছে, চোখ মুখে তাতে স্পষ্ট। লজ্জায় তার গাল লাল হয়ে উঠেছে। মন এতটাই উদাস ছিল যে জামা কাপড় না নিয়ে ঢুকে পড়েছিল ওয়াশরুমে। ধরে নিয়েছিল আরিশ এখনো ঘুমিয়ে আছে, তাই তো তোয়ালেতেই নির্বিকারভাবে বেরিয়ে এসেছিল। কিন্তু এখন এই মুহূর্তে কিছু বলার মতো অবস্থায় নেই ওরা। নিজেকে ভীষণ বোকা মনে হচ্ছে মাটি ফেটে গেলে সোজা সেখানে ঢুকে যায়। তবু কিছু একটা করতে হবে। নিজেকে সামনে লম্বা এক নিঃশ্বাস ফেলল সে। মাথা নিচু করে চোখ তুলে তাকালো না আরিশের দিকে। দ্রুত পায়ে এগিয়ে গেল ওয়ার্ড্রোবের দিকে, চুপচাপ কিছু না বলে। ওরা ওয়ার্ড্রোবের খুলে জামা কাপড় খুঁজছে। হাত কাঁপছে, সে টের পাচ্ছে স্পষ্টভাবে। কিছু না দেখে বুঝতে পারছে পেছন থেকে আরিশ তাকিয়ে আছে। তার চোখে দৃষ্টির ভার যেন ঘাড়ে এসে পড়ে আছে ওরার। বুক ধুকপুক করছে, গলা শুকিয়ে গেছে। আর কিছু না ভেবে জামা কাপড় হাতে নিয়ে ওয়াশরুমের দিকে ফিরতে চুপচাপ ভেঙে গেল এই নিস্তব্ধতা। হামিংবার্ড, আরিশের গলা নরম শান্ত। ওরা থমকে দাঁড়ায়। পেছনে ফিরতে সাহস হয় না, নিঃশ্বাস আটকে যায় তার। চোখ বন্ধ করে মুহূর্তটা কাটানোর চেষ্টা করে। আরিশ শান্ত কণ্ঠে বলল, সে ঠিক আছে? ওরা দাঁড়িয়ে থাকে নীরবে নিঃশব্দে, তার মুখে কোনো শব্দ নেই।
অথচ চোখে অভিমান, রাগ আর মনের গভীরে অজানা এক আলোড়ন। সারা রাত পশুর মতো আচরণ করে, এখন শরীরের খোঁজ নিতে এসেছে। ওরা কি বলবে, কোন কথায় রেগে যায় বলা মুশকিল। আরিশ বসা থেকে উঠে দাঁড়ায়, ওরার দিকে গভীর মনোযোগ তার। মেয়েটার গলায় ঘাড়ে অনেক দাগ বসে গেছে। আরিশকে এগোতে দেখে ভয় লাগছে ওরার। দ্রুত বলল সে, হ্যাঁ ঠিক আছে, আমি জামা কাপড় পরে আসছি, এখানেই পড়ো, আমি দেখব না। আরিশের কথায় হাসবে কি কাঁদবে বুঝতে পারছে না ওরা। কি হাস্যকর কথাবার্তা বলছে লোকটা। হ্যাঁ ঠিক আছে, আমি জামা কাপড় পরে আসছি, এখানেই পড়ো, আমি দেখব না। দেখার মতো অবশিষ্ট আছে কিছু? ওরার প্রশ্নে আরিশ কিঞ্চিত অবাক হলো। তার হামিংবার্ডের মুখে কথা ফুটেছে। মুচকি হাসলো আরিশ। কোনো জবাব দিল না। ওরা চুপ করে দাঁড়িয়ে রইল। এই প্রথম আরিশকে হাসতে দেখল সে। আরিশ ড্রেসিং টেবিলের উপরে রাখা একটা মলম নিয়ে ওরার দিকে এগোলো। ওরা চুপচাপ দেখছে সব। নিজেকে কিছুটা শান্ত করে নিয়েছে সে। ঘৃণা করে কিংবা রাগ নিয়ে আরিশের সাথেই থাকতে হবে তাকে। সুলাইমান মল্লিক ওরাকে যতই ভালোবাসুক, বাবার মতো স্নেহ করুক, ওরা আর তাকে কষ্ট দিতে চায় না। তাছাড়া মায়ের উপর পূর্ণ ভরসা আছে তার। ছোট থেকে মাই তাকে আগলে রেখেছে। মা চাইলেই ওরাকে তার দাদার বাড়ি রেখে এসে নিজের মতো থাকতে পারত। ওরার দাদা বাড়ির সবাই খুব ভালোবাসে ওরাকে, কিন্তু রুকসানা সেটা করেননি। মেয়েকে সাথে নিয়ে বিয়ে করেছেন। আরিশের স্পর্শে নড়ছে উঠল ওরা। গলার ক্ষততে মলম লাগিয়ে দিচ্ছে সে। ওরা অবাক হচ্ছে তার আচরণে। কি চায় আরিশ? রিমুভ দ্য টাইল হামিংবার্ড। কি? হকচকিয়ে গেল ওরা। আরিশ স্বাভাবিকভাবে ফের বলল, বুকে দাগ আছে, মলম লাগাবো। দরকার নেই, আমি করে নেব। চুপ। ওরা চুপ করে যায়। আরিশের কথা না শুনলে যদি আবার রেগে যায়। ওরা ভয়ে লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। আরিশ ওরার বক্ষ বিভাজনে মলম লাগিয়ে দেয়। শরীরের সব ক্ষততে মলম লাগানো শেষে বলে, ব্যথার ওষুধ আনিয়ে দিচ্ছি, ব্রেকফাস্ট করে খেয়ে নাও। আর তোমার বন্ধুকে কল করে বলে দিও তোমার জন্য টেনশন করার দরকার নেই, ইউ আর উইথ ইউর হাজব্যান্ড। আর হ্যাঁ, আমি বাসায় থাকতে যেন কখনো তার কল না আসে। গট ইট বেবি।